বিজ্ঞান প্রচার কি? হ্যাঁ? তো বাংলা ভাষায় বিজ্ঞান প্রচার এবং বিজ্ঞান চর্চা এই ২ টা শব্দের মধ্যে পার্থক্য আছে। বিজ্ঞান প্রচার বলতে বোঝায় যে আপনার ধরেন যে আমরা হচ্ছে পপ সায়েন্স এর বই পড়ি বা বিভিন্ন ডকুমেন্টারি দেখি বা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আ কি বলে আমাদের আ বিভিন্ন YouTube ভিডিওস থাকে। এই জিনিসগুলো হচ্ছে বিজ্ঞানকে প্রচার করার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি হচ্ছে এগুলো দেখেন not necessarily আপনি একজন আ মানে ভালো বিজ্ঞান বুঝেন এটা বলা যাবে না। আপনি এই বিষয়গুলো করা হয় বিজ্ঞানে আগ্রহী করে তোলার জন্য আপনাকে, হ্যাঁ? তো যে সকল কনটেন্ট গুলো মূলত হচ্ছে বিজ্ঞানে আগ্রহী করার জন্য তৈরি করা হয়, সেগুলো হচ্ছে বিজ্ঞান প্রচারের মধ্যে পড়ে। অন্যদিকে বিজ্ঞান চর্চা বলতে আবিধানিকভাবে যেটা বোঝায় সেটা হচ্ছে গবেষণার সাথে যুক্ত। যেমন ধরেন আপনি আ বিজ্ঞান গবেষণা করতেছেন, কোনো একটা রিসার্চ পেপার পাবলিশ করলেন বা কোনো একটা গবেষণা বিষয়ক বই লিখলেন। তো তখন সেটা হবে হচ্ছে গিয়ে আমাদের আ বিজ্ঞান চর্চার মধ্যে। কারণ তখন আপনি একটা চর্চার মধ্যে আছেন। ঠিক আছে? তো এই ২ টা হচ্ছে গিয়ে বেসিক পার্থক্য। একদম শুরুতেই করে নিলাম। আজকের আমাদের আলোচনাটা হচ্ছে বিজ্ঞান প্রচার নিয়ে। তো আমাদের আলোচনাটা ওই গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে। আমরা বিজ্ঞান চর্চাতে যাব না। কারণ ওই জিনিসটা আসলে আরেকটু জটিল হয়ে যায় এবং ওইটা নিয়ে আসলে ইস্যুস গুলো আরো বেশি কমপ্লেক্স এবং এখনো পর্যন্ত রিজলভ হয় না এভাবে। তো আমরা ওই জায়গাতে আপাতত হাত দিচ্ছি না। বিজ্ঞান প্রচার নিয়ে কথাবার্তাগুলো অনেকটাই হচ্ছে রিজলভড এবং আমাদের কাছে হচ্ছে গিয়ে এগুলি নিয়ে ডেটা আছে। তাই হচ্ছে গিয়ে আমরা বিজ্ঞান প্রচার নিয়ে কিছুটা কথাবার্তা বলতে পারি। আমাদের হাতে যে ইনফরমেশন আছে সেগুলো দিয়ে। তো সার্থকতা কিভাবে ডিফাইন করতেছি ওইটাও যদি একটু বলি যে আসলে সার্থকতা এভাবে ডিফাইন মানে করাটা বেশ টাফ যে বিজ্ঞান প্রচার কতটুকু সার্থকতা লাভ করছে। আপাতত আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞান প্রচারের জন্য এত বই লেখা হইলো, এত কনটেন্ট রেডি করা হইলো, এগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে আসলে বিজ্ঞান আ মানে আমাদের মাইন্ডসেটটাকে বিজ্ঞান এর দিকে আনা গেছে কিনা? অর্থাৎ মানুষ বৈজ্ঞানিক চিন্তাভাবনা করতে পারতেছে কিনা? এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন টার্গেট। আমি ধরে নিচ্ছি এটা, হ্যাঁ? আমার সংজ্ঞা অনুযায়ী যে বিজ্ঞান প্রচারের সার্থকতাটা হচ্ছে এইটা যে মানুষ কতটুকু বিজ্ঞানসম্পন্ন মস্তিষ্ক তৈরি করতে পারতেছে। চিন্তাভাবনার দিক দিয়ে কতটুকু সে বৈজ্ঞানিকভাবে আগায়া গেছে। তার মধ্যে সুপারস্টিশন কমছে কিনা। এই বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান প্রচারের সার্থকতার মধ্যে আমি রাখতেছি। আচ্ছা এখন বাংলাদেশে বিজ্ঞান প্রচার করার জন্য যে মাধ্যমগুলো আছে তার মধ্যে হচ্ছে আমরা দেখি যে বই আছে, তারপর পত্র-পত্রিকায় লেখালেখি হয় বিজ্ঞান বিষয়ক। তারপর বিজ্ঞান বিভিন্ন সাময়িকী, ম্যাগাজিন আছে বাংলা ভাষায়, অনেকগুলোই আছে। তারপর সেমিনার হয়, ওয়ার্কশপ হয়, বিভিন্ন ভিডিও তৈরি করা হয়। ট্যাকেওন থেকেও হয়। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে বাংলা ভাষায়, যেগুলো হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান নিয়ে কাজ করে। এখন এই যে মাধ্যমগুলো কাজ করতেছে, বিশেষ করে বই, হ্যাঁ? এগুলো নিয়ে যদি আমরা গতকালকে একটু কাজ করতেছিলাম কয়েকজন মিলে যে দেখতে চাচ্ছিলাম যে বিজ্ঞান নিয়ে কাজ করছে বাংলা ভাষায় এরকম বই আসলে কয়টা আছে? তো বাংলা ভাষায় যে বইয়ের যে সাইট রকমারি, রাইট? রকমারি হচ্ছে বাংলাদেশে বলা যায় অনলাইনে সবচেয়ে বেশি বই বিক্রি করে এরকম একটা প্ল্যাটফর্ম। তো রকমারিতে একটা আলাদা সেকশনই আছে গণিত, বিজ্ঞান, প্রযুক্তির জন্য রকমারিতে আলাদা একটা সেকশন আছে ডেডিকেটেড। সেখানে ওই ক্যাটেগরির আন্ডারে বই আছে ৫,০৯৮ টা। সো এটা একটা হিউজ নাম্বার অফ বুকস। সো বাংলা ভাষায় বিজ্ঞানের ৫,০০০ এর উপরে বই আছে। এটা খুবই আ সুন্দর একটা জিনিস। তো আমরা হচ্ছে এই ৫,০৯৮ টার মধ্যে র‍্যান্ডম স্যাম্পলিং করে আমরা ৪৫৮ টা বই বাছাই করছি। যে এগুলো নিয়ে আমরা কিছুটা এনালাইসিস করব যে বইগুলো আসলে কিরকম। ৪৫৮ টা। আম এটা মোটামুটি 10% অফ দ্যা হোল আ আ নাম্বার। কিন্তু ৪৫৮ টা র‍্যান্ডমলি যেহেতু নিয়েছি আমরা ধারণা করতেছি যে এটাকে আমরা স্কেলিং করে একটা ধারণা পেতে পারি যে বাংলা ভাষায় যে বইগুলো লেখা হইছে বিজ্ঞান নিয়ে সেগুলো অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে। তো ৪৫৮ টা বই আমরা নিছি। এই ৪৫৮ টা বইয়ের মধ্যে ফিমেল রাইটার হচ্ছে ৬৮ জন। আর মেল রাইটার হচ্ছে ৩৯০ জন। অর্থাৎ এই যে ৪৫৮ টা বই আমরা নিছি এর মধ্যে জাস্ট 14.84% হচ্ছে ফিমেল রাইটার আর 85.15% হচ্ছে মেল রাইটার। তো এই বেশ এমনি এই ব্যাপারটা ইন্টারেস্টিং। রিজনটা হইছে যে আ এই যে রেশিওটা অলমোস্ট 80-20 এই জিনিসটা সায়েন্স কমিউনিটিতে বিশেষ করে বাংলাদেশে আমরা অনেক দেখতে পাচ্ছি। যেমন এখানে বললাম যে বইয়ের লেখক, হ্যাঁ? যে বইয়ের লেখকদের মধ্যে বিজ্ঞান বই লেখকের মধ্যে
80-20 এর একটা রেশিও আমরা দেখতে পাচ্ছি। তারপর আপনি যদি সেইম ভাবে বিজ্ঞান বইয়ের পাঠকের দিকে দেখেন, তখনও আপনি এই 80-20 রেশিওটা দেখতে পাবেন। তারপর যারা এখানে Facebook গ্রুপ চালাইছেন বিজ্ঞান বিষয়ক বা বিভিন্ন পেজ চালাইছেন, তারাও যদি ওই যে অ্যানালিটিক্স এ গেলে হচ্ছে গিয়ে মানে রেশিওটা দেখা যায় যে মানে জেন্ডারের যে রেশিও ওটা দেখা যায়। সেখানেও দেখতে পাবেন যে আপনার Facebook গ্রুপ বিজ্ঞান বিষয়ক বা Facebook পেজ বিজ্ঞান বিষয়ক, সেখানে দেখবেন যে ফিমেল টু মেল এর যে রেশিওটা সেটা মোটামুটি এরকম 80-20 তে ভাগ করা। অর্থাৎ মেইলরা বা ছেলেরা জেনারেলি হচ্ছে গিয়ে বিজ্ঞান বিষয়ক কনটেন্ট এর সাথে বেশি জড়িত, ফিমেলরা না। এখন এই জিনিসটা ইন্টারেস্টিং একটা তথ্য দিয়ে রাখলাম। এইটার রিজনটা অ্যাকচুয়ালি কি সেটা আমি এখানে ডিটেইলস এ আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমার কাছে এনাফ ডেটা নাই। তবে আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখতে পারেন। হ্যাঁ? ওইটা গতকালকে আমরা কাজ করতে যেয়ে মানে খুঁজে পাইছি যে রেশিওটা মোটামুটি সব জায়গাতে একই রকম কাছাকাছি আসতেছে। ঠিক আছে? এখন আমাদের ইন্টারেস্টিং যেই তথ্যটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে ৪৫৮ টা বই আমরা বাছাই করছি, এর মধ্যে 27% বইয়ের লেখকের সাথে, মানে লেখকের যে পেশা বা লেখকের যে অভিজ্ঞতা বা তার যে স্পেশালাইজেশন, তার সাথে বইয়ের কনটেন্টস এর সম্পর্ক আছে। ধরেন যে কেউ একজন হচ্ছে মলিকুলার বায়োলজিস্ট। ঠিক আছে? তো সে মলিকুলার বায়োলজির উপর বই লিখছে। দ্যাটস রিলেভেন্ট। ঠিক আছে? ওকে। কিন্তু কেউ একজন সারা জীবন পড়ালেখা করছে হচ্ছে গিয়ে আপনার কমার্সে। ইউনিভার্সিটি উঠার পর সে সাহিত্যে অনার্স মাস্টার্স করলো এবং সে পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞান নিয়ে একটা বই লিখতেছে। এই বিষয়টা হচ্ছে আমি একদমই করব না যে এই বিষয়টা সম্ভব না। এই বিষয়টা করা পসিবল। কিন্তু স আ ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যখন বইগুলো খুলে দেখি, বিশেষ করে যেহেতু আমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করি, আমি হচ্ছে বইগুলো খুলে দেখছি যে তারা অ্যাকচুয়ালি কি লিখছে। তো কনটেন্ট বলতে গেলে ২ ধরনের কনটেন্ট আমরা পাই। এক ধরনের কনটেন্ট হচ্ছে যে খুবই সারফেস লেভেলের কথাবার্তা। সে হয়তোবা কোনো একটা জায়গায় দেখছে যে কোনো একজন লেখক একটা বই লিখছে, সেখান থেকে সে পড়ে যা বুঝছে সেগুলোকে কালেক্ট করে একটা নোট টাইপ বানাইছে। সো এটা হচ্ছে এক টাইপের বই তারা লিখে। যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের। সেকেন্ড টাইপের বই যেটা লিখে সেটা হচ্ছে ইংরেজিতে কিছু একটা ছিল, সেটাকে সে বাংলায় অনুবাদ করতেছে। অনুবাদ করতে গিয়ে তারা যেটা করে মেক্সিমাম টাইপে হচ্ছে কি ভাবানুবাদ করে। এখন সে হয়তোবা দেখছে যে একটা টার্ম, সে তো এই টার্মটার সাথে পরিচিত না। তো সে একদম সরাসরি সেই টার্মটাকে বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টা করে, যার কারণে অনুবাদটা খুবই বাজে হয়ে যায়। ঠিক আছে? মানে অনুবাদটা আপনি যদি পড়তে যান ২-৩ লাইন পড়ার পরেই আপনার দাঁত ভেঙে যাবে এরকম অবস্থা হয়ে যায়। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যে তারা যখন বই লিখতেছে, এই যে আমি হচ্ছে গিয়ে সরি 52% এর কথা বলতেছিলাম। 52% লেখক তাদের ফিল্ডের সাথে তাদের লেখার মানে বই লেখার যে টপিক তার কোনো সম্পর্কই নাই। ঠিক আছে? সে লিখতেছে কিভাবে? সে লিখতেছে হচ্ছে ইংরেজি কোনো একটা বই ছিল, সে বইটাকে সে অনুবাদ করতেছে। অনুবাদ করে সে হচ্ছে গিয়ে সে জাস্ট তার বই সেল করতেছে। নাথিং এলস। ঠিক আছে? আর বইয়ের অনুবাদের মানের অবস্থা খুবই বাজে। তারপর এর এর মধ্যে যে কথাগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ এর এর মধ্যে যেটা ফ্যাক্ট চেকিং এর ব্যাপার আছে, সেই বিষয়গুলো নাই। আ বলতে গেলে একদমই নাই। গত বছর আ অনেকগুলো বই বের হয়েছে মানে বাংলাদেশে। ঠিক আছে? এই বইমেলায় আরকি ২০২৪ সালের বইমেলা। অনেক বিজ্ঞানের বই বের হয়েছে। কিন্তু এর মধ্যে কয়েকটা আমি পড়ে দেখলাম যে জ্যোতির্বিজ্ঞানেরই পড়ে দেখলাম যে ভিতরে আসলে আ কনসেপচুয়াল যে মিস্টেক গুলো ওগুলো অনেক ভরপুর। যে আ মানে কনসেপচুয়াল মিস্টেক বলতে গেলে সারফেস লেভেলে হয়তোবা সে ঠিকঠাক আলোচনা করতেছে। কিন্তু সে যেহেতু ডেপথ এর বিষয়টা জানে না, সে তো ওই ফিল্ডের না। ডেপথ এর বিষয়টা জানে না। তো সে ইন্টারপ্রিটেশন করতে যেয়ে খুবই মিস ইন্টারপ্রেট করতেছে। এরকম অহরহ বাংলা বিজ্ঞান বইগুলোতে হচ্ছে। ঠিক আছে? তো এর রিজনটা কি? রিজনটা হচ্ছে তার সাথে তো এই জিনিসটার কোনো সম্পর্ক নাই। সে হয়তোবা অনুবাদ করতেছে বা কোনো একজন বাংলা লেখক এই টপিকে বই লিখছে, সে ওই টপিকটাকে অনুবাদ করতেছে। এটা একটা প্রবলেম। সম্পর্ক আছে হচ্ছে 27% যেটা বলতেছিলাম যে সে হয়তোবা মলিকুলার বায়োলজি বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড় প আ পড়ালেখা করছে বা ফিজিক্সেও পড়ালেখা করছে। সে এসে লিখতেছে এরকম জাস্ট 27% হচ্ছে সম্পর্ক আছে। বাকি 20% এর লেখক পরিচিতি বা ঘাটাঘাটি করে আমরা তেমন কিছু খুঁজে পাইনি। ঠিক আছে? তো এইটা গেল মোটামুটি একটা স্ট্যাস অ্যা মানে মানে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স যে বাংলা ভাষায় যারা বই লিখতেছে তারা কি ধরনের বই লিখতেছে। এখন বই লেখা মানে বইগুলো ঘাঁটতে যেয়ে আমরা আরেকটা ইনফরমেশন পাইছি। সেটা হচ্ছে যে মেক্সিমাম বই, এই যে বললাম না
আপনার 458 টা বই। 458 টা বইয়ের মধ্যে দেখা যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে বইগুলো লেখা, তাদের টেবল অফ কনটেন্টস মোটামুটি সেইম। অর্থাৎ সে হয়তোবা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে লিখতেছে বা হচ্ছে আমাদের সৌরজগতের গঠন নিয়ে লিখতেছে বা হচ্ছে গিয়ে এরকম। ঠিক আছে? স্পেসিফিক কিছু টপিক। সবাই এই টপিকগুলো নিয়েই লিখতেছে। কিন্তু এর বাইরে যে আরো হাজার, হাজার টপিক আছে সেগুলো কেউ ধরতেছে না। একদমই ধরতেছে না। এখন এর কারণ অনেকগুলো হতে পারে। তার মধ্যে আমরা কিছু মানে কয়েকটা টপিক বের করছি যে কারণ কি, কি হইতে পারে। ১ নাম্বার টপিক হচ্ছে যারা লিখতেছে তারা তো ওই ফিল্ডের লোক না। তাই তারা জানেই না যে ওরকম একটা টপিক আছে। ঠিক আছে? 2nd ব্যাপার হচ্ছে যে ওই যে টপিক গুলোর কথা বলতেছি যে ওই টপিক গুলো নিয়েও তো লেখা দরকার ছিল। হ্যাঁ? লাইক অ্যাস্ট্রোনমিতে আমি যদি বলি, অ্যাস্ট্রোনমিতে এরকম অনেক টপিক আছে যেমন হাবল টেনশন প্রবলেম। এই প্রবলেমটা নিয়ে লেখা অনেক জরুরি এবং বর্তমানে অনেক হাইপে আছে এই টপিকটা। কিন্তু বাংলা ভাষায় এটা নিয়ে কোনো বই নেই। এখন কেন বই নাই? কারণ ইংরেজি ভাষায় এখন পর্যন্ত ভালো কোনো বই নেই। ঠিক আছে? তারা বেসিক্যালি অপেক্ষা করতেছে যে ইংরেজি ভাষায় হয়তোবা কোনো একটা বই আসবে সেটাকে তারা অনুবাদ করবে। এই ধরনের অনেক সমস্যা হচ্ছে বাংলা ভাষার বইগুলো নিয়ে চলতেছে। ঠিক আছে? তো আমরা যে বিজ্ঞান প্রচার করব, বিজ্ঞান প্রচার করার যে আমাদের মাধ্যম, সেই মাধ্যমগুলোতে হচ্ছে গিয়ে এরকম সমস্যা চলতেছে। এই যে আ সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে, একটু আগে যেটা ডিসকাস করলাম, সেটা হচ্ছে যে টপিক গুলো খুবই সীমিত। অর্থাৎ ৫-৬ টা টপিক নিয়েই সব লেখকরা লিখতেছে। এই যে বললাম যে ৪৫৮ টা বই বা ওভারঅল বললে ৫০৯৮ টা বই। ঘুরে ফিরে দেখতে গেলে যে এখানে হচ্ছে গিয়ে আ স্পেসিফিক কিছু টপিক। সবাই এই স্পেসিফিক টপিক গুলো নিয়ে ঘুরে ফিরে ভিন্ন, ভিন্ন ভাষায় লিখতেছে। কিন্তু বাকি টপিক গুলো কেউ টাচ করতেছে না। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে আমাদের রিসোর্স এর সীমাবদ্ধতা। বা গবেষণাটা কথা বলে যে আমাদের হচ্ছে গিয়ে কিছু থাকে যে জাঙ্ক ডেটা। হ্যাঁ? মানে একজন একটা রিসার্চ করছে। আপনি যদি আবার সেই রিসার্চটা করে পাবলিশ করেন তাহলে ওইটা জাস্ট একটা জাঙ্ক জিনিস হবে। কারণ একজন অলরেডি সেটা করছে। আপনি আরেকবার করা মানে হচ্ছে গিয়ে যে আপনি আপনার ডেটা, আপনার প্রসেসিং পাওয়ার, আপনার স্টোরেজ সবকিছু ওয়েস্ট করতেছেন। শুধুমাত্র আরেকটা জিনিস রেপ্লিকেট করে। তো রেপ্লিকেট করার তো দরকার নাই। যেই জিনিসের প্রয়োজনীয়তা আছে সেই জিনিসটা হচ্ছে গিয়ে তৈরি করতে হয়। তাই না? যে জিনিসের প্রয়োজনীয়তা একজন পূরণ করে ফেলছে, সেই জিনিসটা আবার নতুন করে রেপ্লিকেট করার তো কোনো দরকার হয় না। তো বাংলা ভাষার যে বইগুলো সেখানে এরকম জিনিসগুলো হচ্ছে যে একই টপিক একজন লেখক লিখছে, আরেকজন সেইম ভাবেই লিখতেছে। এরকম না যে ডিফারেন্ট একটা ওয়ে, ডিফারেন্ট একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে। সেইম ওয়েতেই জাস্ট ১ টা ২ টা ওয়ার্ড এদিক সেদিক করে লিখতেছে। এখন এই জিনিসগুলো একটু প্রবলেম। আর এটা সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে ধরেন হ্যাঁ, আমি যেহেতু আ ফিজিক্স ঘেঁষা মানুষ ওই দিকটা নিয়ে কথা বলি যে কেউ একজন সাপোজ কেউ একজন ক্লাস ৯-১০ এ থাকতে আ জেনারেল জেনারেল রিলেটিভিটি বা কোয়ান্টাম মেকানিক্স বা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোনমি এই ৩ টা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সে খুবই আগ্রহী হয়ে গেল। ঠিক আছে? এখন আগ্রহী হয়ে যাওয়ার পর আ আচ্ছা। হ্যাঁ, আগ্রহী আগ্রহী হয়ে গেল। আগ্রহী হয়ে যাওয়ার পর সে খুবই প্যাশন নিয়ে সে ইউনিভার্সিটিতে ভর্তি হইল। যে আমি ইউনিভার্সিটিতে যেয়ে ফিজিক্স পড়বো। ফিজিক্স পড়ে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে রিসার্চ করব। ঠিক আছে? এখন সে ইউনিভার্সিটিতে আসলো। এসে সে শুনতেছে যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তুমি যদি থিওরিটিক্যাল লাইনে যাইতে চাও বা থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করতে চাও বা থিওরিটিক্যাল মানে জেনারেল রিলেটিভিটি নিয়ে কাজ করতে চাও, তাহলে দেশে তুমি থাকতে পারবা না। তোমাকে বাইরের দেশে কাজ করতে হবে। কারণ এটার জন্য ইকুইপমেন্টই নাই দেশে। ঠিক আছে? তো সে কিন্তু এই জায়গাতে বাধ্য যে সে দেশের বাইরে চলে যাবে। কারণ দেশের মধ্যে তো তার রিসোর্স নাই। সে বই পড়ে খুবই ইন্সপায়ার্ড হইছে ফিজিক্সের একটা জিনিস খুবই জোস। সে ইন্সপায়ার্ড হইছে। ইন্সপায়ার্ড হয়ে সে ইউনিভার্সিটিতে যেয়ে দেখলো যে আমি যদি দেশে থাকি আমি তোমার প্যাশন ফলো করতে পারতেছি না। তাকে বাধ্য হয়ে দেশের বাইরে যাইতে হইতেছে। ঠিক আছে? তো এই যে যারা বই লিখতেছে তাদের যে এই যে টপিক সিলেকশন এর মধ্যে একটা স্পেসিফিক রেঞ্জ এর মধ্যে বসে থাকা, এটাকে ওয়াইড না করা, হ্যাঁ? বাংলাদেশের মানুষের জন্য যে টপিক গুলো দরকার সেগুলো নিয়ে কাজ না করা। এটার ফলে কি হইতেছে আমাদের স্টুডেন্টরা তারা মানে তাদের যদি ইচ্ছা থাকেও যে আমি দেশে ফিরবো, তারা কিন্তু দেশে ফিরতে পারবে না। কারণ দেশে ফিরে তো তারা বসে থাকতে হবে। তাই না? বিশেষ করে আমি যদি বলি যে অ্যাস্ট্রোনমি নিয়ে দেশে বসে কাজ করা যায়।
তবে সেটা হচ্ছে কম্পিউটেশনাল লেভেলে। কেউ যদি এখন চায় যে বাংলাদেশে বসে আমি হচ্ছে গিয়ে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি নিয়ে একদম টেলিস্কোপ বসায় কাজ করব। এখন পর্যন্ত আমাদের কাছে ওই টেকনোলজি নাই। আমাদের কাছে ওই সুযোগ সুবিধা নাই যে আমরা ওই লেভেলে কাজ করতে পারবো। তারে বাধ্য হয়ে বিদেশ থাকতে হবে। ঠিক আছে? তো এই ধরনের যে প্রবলেম গুলো, এগুলো ফেস করতেছি আমরা। এখন এটা একটা প্রবলেম যে স্পেসিফিক কিছু টপিক নিয়ে লিখলে যারা ওই টপিক থেকে প্যাশনেট হয়ে পরবর্তীতে যাচ্ছে, তারা বাধ্য হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে এবং দেশে সে ফিরতে পারতেছে না। এটা একটা প্রবলেম হতে পারে। সবসময় যে এটা খাটবে এরকম না। তবে মেক্সিমাম টাইমে এই জিনিসটা হতে পারে। আচ্ছা। এখন এই জিনিসটা দূর করার জন্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই টপিকের রেঞ্জটা অনেক বড় করতে হবে। যেমন রিসেন্টলি আমি হচ্ছে গিয়ে দেখতেছিলাম যে আ জীববিজ্ঞানে কিছু ভালো বই আসছে। ঠিক আছে? মলিকুলার বায়োলজিতে কিছু ভালো বই আসছে। তারপর আপনার কেমিস্ট্রিতে কিছু ভালো বই আসছে। হ্যাঁ? তারপর অ্যানাটমি রিলেটেড কিছু ভালো বই আসছে। কিন্তু এগুলো এনাফ না। ৫,০৯৮ টার মধ্যে যদি ৮ টা বই এরকম আসে তাহলে তো সেটা অবশ্যই এনাফ না, তাই না? এই জিনিসগুলোকে আরো বেশি বড় করতে হবে। আরেকটা জিনিস কি অনেকে মনে করে যে ওই যে কোয়ান্টাম মেকানিক্স, তারপর জিআর, তারপর অ্যাস্ট্রোনমি এগুলো নিয়ে লিখলেই মনে হয় হচ্ছে গিয়ে আ অনেক মানে এগুলো অনেক জোস টপিক। তাই এগুলো নিয়ে লিখলেই হচ্ছে কি মানুষ পছন্দ করবে। ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞানের প্রত্যেকটা টপিকই আসলে খুবই ইন্টারেস্টিং। বিজ্ঞানের প্রত্যেকটা টপিকই খুবই ইন্টারেস্টিং এবং বিজ্ঞানীরা যখন ল্যাবে কাজ করে বা বিজ্ঞানীরা যখন চিন্তা করে তখন তাদের কাছে মানে ব্যাপারটা হচ্ছে ওনারা ডিটেকটিভের মতো। তারা হচ্ছে গিয়ে ডিটেকটিভের মতো ডিটেকটিভ যেভাবে করে যে সে হচ্ছে একটার পর একটা সূত্র খুঁজে কোন একটা জিনিস বের করতেছে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে ওরকম ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। কিন্তু বাংলা ভাষায় এগুলো নিয়ে যে লিখবে এরকম লেখকের পরিমাণটা খুবই কম। এরকম লেখকের সন্ধানটা খুবই কম। তো উম, সমস্যাটা এই কারণে হচ্ছে গিয়ে খুবই গুরুতর আকার ধারণ করে ফেলে বাংলাদেশে। এখন কেন তারা হচ্ছে গিয়ে ওই টপিক গুলো লিখতে পারতেছে না? ওই যে যেটা বললাম যে বেশিরভাগ লেখক কারা? 52% কারা? যারা হচ্ছে তাদের ওইটা নিয়ে কোনো ধারণা নাই। তারা বেসিক্যালি অনুবাদ করতেছে। এখন যেহেতু বাইরের দেশে আমার বাইরের দেশে কৃষি নিয়ে খুব ভালো কিছু লেখা নাই। বাইরের দেশে জনস্বাস্থ্য নিয়ে হয়তোবা বই জনস্বাস্থ্য নিয়ে যদিও ভালো বই আছে বাইরের দেশে। কিন্তু মানে বাংলাদেশীরা মনে করতেছে যে এটা তো মানুষের কাছে ইন্টারেস্টিং নাও লাগতে পারে। তো সে হচ্ছে ওইভাবে অনুবাদও করতেছে না। লেখা লেখা খুবই কম বাংলা ভাষায় জনস্বাস্থ্য নিয়ে। বাট এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের সাথে রিলেভেন্ট। বাংলাদেশের মানুষের অ্যাকচুয়ালি জনস্বাস্থ্য নিয়ে জানা দরকার। বাংলাদেশের মানুষের কৃষি নিয়ে জানা দরকার। বাংলাদেশের মানুষের আবহাওয়া নিয়ে জানা দরকার। তারপর বাংলাদেশের মানুষের হচ্ছে এরকম অনেক টপিক আছে যেগুলো বাংলাদেশের সাথে রিলেভেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এগুলোর জন্য প্রপার বইয়ের রিসোর্স নাই বা আমাদের কাছে আরো বলতে গেলে মিডিয়াম নাই। আমরা পড়ে আছি হচ্ছে গিয়ে আমাদের ওই যে হাইপে থাকা যে টপিক সেগুলোই জাস্ট অনুবাদ চলতেছে। একই জিনিস বারবার বিভিন্ন লেখক বারবার হচ্ছে গিয়ে লিখতেছে। তো এই জিনিসটা যদি এটা সার্কেলে ঘুরে তাহলে আমাদের রিসোর্সও তৈরি হচ্ছে না। রিসোর্স তৈরি না হওয়ার কারণে কি হচ্ছে ওই যে মানে গুটি কয়েক টপিকে আমরা ঘুরতেছি। এটা একটা সমস্যা। ঠিক আছে? তো মাধ্যম নিয়ে অনেক কিছু বললাম। আরেকটা ব্যাপারে বলি সেটা হচ্ছে যে আমাদের যারা বিজ্ঞান বইগুলো লেখেন, তারা মূলত লেখেন হচ্ছে একদম স্পেসিফিক বিজ্ঞান নিয়ে যে বিজ্ঞানটা এরকম বলছে। হুম? কিন্তু বিজ্ঞান এরকম কেন বলল? এই বিষয়টাও সাথে আনা জরুরি। যেমন আমি উদাহরণ দেই, একটা ভালো বইয়ের উদাহরণ দেই। আমি হচ্ছে গিয়ে ফার্সিম মান্নান মোহাম্মদী স্যারের একটা বই পড়তেছিলাম। আ আ আপনার এলিয়েন এবং এক্সোপ্ল্যানেট নিয়ে। বইটার নাম আমার ঠিক খেয়াল নাই এখন। বইটা আমি প্রায় আরো ৩-৪ মাস আগে পড়ছি। বাট বইটা খুবই সুন্দর। ছোট একটা বই বাট খুবই সুন্দর একটা বই। তো বইটার মধ্যে হচ্ছে গিয়ে যখন তিনি আলোচনা করতেছিলেন যে বিজ্ঞানীরা এটা করছেন। সাথে হচ্ছে গিয়ে বিজ্ঞানীদের ওই সময়কার পরিবেশটা কি? অর্থাৎ বিজ্ঞানীরা আসলে কোন পরিস্থিতিতে এই চিন্তাটা করছেন? কেন এই চিন্তাটা তাদের মাথায় আসলো? কেন হচ্ছে গিয়ে তারা এই মানে এই মেথোডোলজি সিলেক্ট না করে ওরকম সিলেক্ট করলেন? এরকম অনেক কথা তিনি ডিসকাস করছেন। যেরকম ওইখানে হচ্ছে গিয়ে একটা কথা ছিল এলিয়েনের ব্যাপারে। যে আম আ আপনার ইয়ে আ একজন সায়েন্টিস্ট হচ্ছে গিয়ে ওই যে আছে না আমাদের আ কি বলে?
ওই যে এলিয়েনের অস্তিত্বের ব্যাপারে হচ্ছে গিয়ে বলতেছিল যে এলিয়েন যদি থাইকেই থাকে তাহলে হ্যাঁ, হোয়ার আর দে? তো সে অ্যাকচুয়ালি কিন্তু দে বলে নাই। সে বলছে যে আ যে যে আ মানে ওরা কোথায়? ঠিক আছে? ওরা কোথায় যে ওরা কোথায়? কিন্তু আমেরিকানরা যখন অনুবাদ করছে তখন মানে তারা অনুবাদ করছে যে হোয়ার আর দে? সো ওরা থেকে তারা হয়ে গেছে। মানে শব্দটা। এই যে চেঞ্জটা হইলো, এই চেঞ্জটা নিয়েও একটা লম্বা ডিসকাশন সেখানে আছে। যে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে রাশিয়ান আর আমেরিকানদের মধ্যে যেটা কোল্ড ওয়ার চলতেছিল, সেই কোল্ড ওয়ারটা আ চলাকালীন টাইমে এই যে আ রাশিয়ানদের মধ্যে হচ্ছে কি একটা কমিউনিজমের মধ্যে একটা ইয়ে আছে না? যে আ তারা হচ্ছে গিয়ে সবার মধ্যে সমানভাবে বিলি করতে চায় এবং সবাই সমানভাবে সেটার ইয়ে নিতে চায়, কর্তৃত্ব নিতে চায়। অন্যদিকে আমেরিকানরা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তাভাবনা করে। তো এই বিষয়টাকে এই যে আপনার এই যে hegemony টা আছে, এই hegemony টাকে হচ্ছে গিয়ে ওখানে এক্সপ্লেইন করা হইছে। তো আপনারা যতই বেশি উপরের বইগুলো পড়বেন, পিএইচডি লেভেলের বা মাস্টার্স লেভেলের যখন বইগুলো পড়বেন, তখন দেখবেন যে সেখানে একটা জিনিস এক্সপ্লেইন করার সাথে, সাথে আরো অনেক কথাবার্তা থাকে। এর রিজনটা হচ্ছে যে আপনার সায়েন্টিফিক মাইন্ড মানে যে হচ্ছে সায়েন্টিস্ট হবে, তাকে শুধুমাত্র ইকুয়েশন জানলে হবে না। তাকে শুধুমাত্র সমীকরণ জানলে হবে না। তাকে কনটেক্সট জানতে হবে এবং কোন কনটেক্সটে কিভাবে চিন্তা করতে হয়, সেই জিনিসটা মানে একই সাথে গ্রো করতে হবে। আনফরচুনেটলি বাংলা ভাষায় যে বইগুলো লেখা হয়, সেই বইগুলো এভাবে লেখা হয় না। সেই বইগুলো জাস্ট ধরে, ধরে বলা হয় যে এটার পর এটা, এটার পর এটা ফ্যাক্টস গুলো ধরে, ধরে বলে দেওয়া হয়। এনভায়রনমেন্ট যেটা ক্রিয়েট করা দরকার। এনভায়রনমেন্ট না থাকলে আপনি হচ্ছে আপনার ব্রেইনকে ট্রেন করতে পারবেন না যে ইনটুইশন এর জন্য, চিন্তা করার জন্য। এনভায়রনমেন্ট যেটা তৈরি করা দরকার সেইটা হচ্ছে গিয়ে তৈরি করতে সমর্থ হচ্ছে না আমাদের বাংলা বইগুলো। তো এই কারণে হচ্ছে কি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে বাংলা বইগুলো আমাদেরকে তেমন একটা আহামরি মাইন্ড তৈরি করে দিতে পারে নাই। আমি অস্বীকার করব না যে বাংলা ভাষায় রিসেন্টলি বেশ ভালো কিছু বই আসছে। বাংলা ভাষায় কিছু ভালো প্রকাশনী মিলে কাজ করতেছে। ভালো কোয়ালিটি সম্পন্ন বই তৈরি করার জন্য। ঠিক আছে? কিন্তু ওই যে যেটা বলতেছিলাম যে মেক্সিমাম জায়গায় মেক্সিমাম জায়গায় আমি যদি বলি যে বইয়ের টপিকের স স মানে সমৃদ্ধতা নাই। খুবই স্পেসিফিক কিছু টপিকে সবাই লিখতেছে। এটা একটা প্রবলেম। ২ নাম্বার প্রবলেম হচ্ছে যে যারা লিখতেছে তাদের মেক্সিমামের অ্যাকচুয়ালি ক কনসেপচুয়াল মিস্টেক আছে। তারা হচ্ছে গিয়ে গভীরতাটা জানে না। জানে না বিধায় সারফেস লেভেলে লিখতে গিয়ে একটা কনসেপচুয়াল মিস্টেক করে বসতেছে। 3rd বিষয় হচ্ছে যে এই যে তারা এত কিছু আ লিখতেছে, লেখার সময় এই লেখাটার দর্শন কি? কেন হচ্ছে গিয়ে সায়েন্টিস্টরা এরকম করল? এই জিনিসটা তারা হচ্ছে ফুটায়ে তুলতে পারতেছে না। কারণ তাদের কাছে এই জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ? তাদের কাছে সায়েন্সের ফ্যাক্টটা জানানো গুরুত্বপূর্ণ rather than the environment. environment টা গুরুত্বপূর্ণ কারণ যেটা বললাম যে environment যদি আপনাকে ক্রিয়েট করে দিতে না পারে, তাহলে আপনার ব্রেইন ওইভাবে ডেভেলপই হয় না যে আপনি নিজে থেকে কিছু একটা ভাববেন। ঠিক আছে? তো এই ৩ টা বেসিক সমস্যাই হচ্ছে গিয়ে আমাদের বাংলা ভাষার যে বইগুলো সেই সমস্যাগুলো পড়তেছে। এছাড়াও বাংলা ভাষায় যে সাময়িকীর কথা বলতেছিলাম, পত্রিকার কথা বাদই দিলাম। ঠিক আছে? মানে বিজ্ঞান সাংবাদিকতার অবস্থা মানে বাংলাদেশে খুবই বাজে অবস্থায় আছে। যারা লিখে তাদের তো মানে তারা একেকজন দেখা গেছে যে হয়তোবা সমাজবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করে আসছে। এখন কাজের কারণে হচ্ছে তাদেরকে সায়েন্স জার্নালিজম করা লাগতেছে। কিন্তু আ সায়েন্স নিয়ে পড়ালেখা করছে এবং আ একটা খবর বের হইছে সে মানে যেয়ে ঘাটাঘাটি করে ব্যাপারটা পড়ে একটু বুঝতে পারবে যে সায়েন্টিস্টরা অ্যাকচুয়ালি কি করছে। এরকম সায়েন্স জার্নালিস্ট খুবই কম বাংলাদেশে। তো এবং সায়েন্স জার্নালিস্ট মানে সায়েন্স জার্নালিজম যে আলাদা একটা জিনিস, সেটাও বাংলাদেশের এখন পর্যন্ত বুঝতে পারতেছে না। ঠিক আছে? তো এইটার একটা অনেক বড় ঘাটতি রয়ে গেছে এবং এটার কারণে অনেক যেমন গত কত আ ২১ সালে মেবি আমি একটা খবর দেখতেছিলাম। যে একটা মানে বাংলাদেশের বেশ বড় নামি-দামি একটা পত্রিকা, আপনার মানে একদম ১ম সারির জাতীয় পত্রিকা। তারা হচ্ছে খবর করছে যে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের মাঝখানে একটা নক্ষত্র খুঁজে পাইছে। এটা তো খুবই হাস্যকর একটা কি বলে? হাস্যকর একটা খবর যে সৌরজগতের মাঝখানে নক্ষত্র খুঁজে পাইছে মানে কি? আমাদের সৌরজগতের মাঝখানে তো সূর্য। তো এটা আবার খুঁজে পাওয়ার কি আছে? আর সৌরজগতের মাঝখানে অবশ্যই হবে না। অন্য কোথাও হয়তোবা হবে। অন্য কোনো একটা সোলার সিস্টেমকে হয়তোবা তারা সৌরজগৎ হিসেবে বাংলায় অনুবাদ করছে। দেন ওখান থেকে একটা
আ গোঁজামিল দিয়ে কিছু একটা করছে। তো এই জিনিসগুলো তো খুবই মানে কি বলে আমাদের জন্য লজ্জাজনক যে একটা সায়েন্স জার্নালিস্ট আমরা হচ্ছে গিয়ে ভালো সায়েন্স জার্নালিস্টের জন্য আলাদা পদ রাখতে পারতেছি না মানে একটা পত্রিকায়। এই জিনিসটা বেশ লজ্জাজনক। বিজ্ঞান সাময়িকীর কথা যদি বলি, বিজ্ঞান সাময়িকী খুবই কোয়ালিটিফুল সাময়িকী খুবই কম আছে বাংলাদেশে। হাতে গোনা হয়তোবা ৪-৫ টা সাময়িকী আছে যারা হচ্ছে কোয়ালিটিফুল কিছু কনটেন্ট তৈরি করে। আর আমি যদি বলি যে এদের মধ্যে মেক্সিমামই আসলে আমাদের প্রচারণা হয় না। সমস্যা যেটা সেটা হচ্ছে প্রচারণা হয় না। জ্যোতির্বিজ্ঞান নিয়ে বেশ ভালো কিছু মানে সাময়িকী আছে। আমি যতটুকু জানি বিজ্ঞান নিয়ে কিছু ভালো সাময়িকী আছে। কিন্তু প্রচারণা মেক্সিমামের হয় না। হয়তোবা ১ টা বা ২ টার প্রচারণা খুবই বেশি হয়। কিন্তু বাকিগুলোর প্রচারণা তেমন হয় না। এখন কেন হয় না এটার কারণ আমি আসলে ওইভাবে জানি না। হয়তোবা তাদের ধারণা নাই মার্কেটিং নিয়ে বা হচ্ছে গিয়ে তাদের ওরকম ক্লিয়ার আইডিয়া নাই যে অ্যাকচুয়ালি সেল কিভাবে বাড়ে বা আমি কনটেন্ট এর মান নিয়ে আসলে আমার ওরকম কোয়েশ্চেন নাই। কিছু মেক্সিমাম ম্যাগাজিন আসলে বেশ ভালো কনটেন্ট দিচ্ছে। আমি আমি যতটুকু মানে কয়েকটা পরে মানে দেখার ট্রাই করলাম। বেশ ভালো কিছু কনটেন্ট দিচ্ছে। কিন্তু প্রচারণা মেক্সিমাম এর নাই। এর মধ্যে আমি একটা উল্লেখ করি সেটা হচ্ছে যে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা নামে একটা পত্রিকা আছে যে সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রকাশ করে। এই ম্যাগাজিনটা হচ্ছে ষান্মাসিক ম্যাগাজিন। তো তারা হচ্ছে এই বছরের শুরুতে একটা সংখ্যা প্রকাশ করছিল। তো ওতে বেশ ভালো কিছু লেখা আসছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওরা যে স্ট্রাকচারটা ফলো করছে সেটা হচ্ছে গিয়ে অনেকটা সায়েন্স জার্নালের স্ট্রাকচার। সো মানুষ যারা একদম ইয়েতে যাবে আরকি, যারা হচ্ছে গিয়ে ধরেন কলেজের বা স্কুলের যারা স্টুডেন্ট আছে বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তারা যেয়ে আসলে মজা পাবে না ওই লেখাটা পড়ে। কারণ একটা কাঠখোট্টা টাইপের স্ট্রাকচার। ঠিক আছে? তো কাঠখোট্টা টাইপের স্ট্রাকচার কেউ আসলে পছন্দ করে না। বিশেষ করে একটা ম্যাগাজিন সে কিনবে জাস্ট একটা রিডিং করে যাবে, শিখবে, মজা পাবে এটার জন্য। ঠিক আছে? ওই বইটা হচ্ছে একটা রেফারেন্স বইয়ের জন্য বেশ ভালো। আপনি কোন একটা জিনিস রেফারেন্স টানতে যাচ্ছেন, তখন হয়তোবা রেফারেন্স হিসেবে বললেন যে অমুক জায়গায় এটা পাইছিলাম। ঠিক আছে? রেফারেন্স টানার জন্য বেশ ভালো। কিন্তু অ্যাজ এ সায়েন্স ম্যাগাজিন সেটা ভালো না। আমি স্ট্রাকচার হিসেবে ভালো না বলতেছি। কোয়ালিটি বেশ ভালো এবং বাংলাদেশের বেশ ভালো লেখকরাও সেখানে লিখতেছে। ঐটারও কোনো প্রচারণা নাই। আমি এখন পর্যন্ত বাংলা একাডেমির এই ম্যাগাজিনের কথা জানতাম না। আমি আজকে যখন হচ্ছে ঘাটাঘাটি করতেছিলাম এই প্রোগ্রামের জন্য, তখন হচ্ছে যে জানতে পারলাম যে বাংলা একাডেমিতে একটা বিজ্ঞান পত্রিকা আছে। তাও তাদের ওয়েবসাইটে এটার নামগন্ধ নাই। ঠিক আছে? আমি জানতে পারছি উইকিপিডিয়া থেকে। উইকিপিডিয়াতে জানতে যেয়ে আমি ঘুরে ঘাটাঘাটি করতে তখন রকমারিতে এরা কয়েকটা কপি মানে কয়েকটা কপি এভেইলেবল আছে। তো এরকম একদমই বলতে গেলে যে কিছুই নাই। হ্যাঁ? রিসোর্স এর অভাব তো মানে বইয়ের ক্ষেত্রে বললামই। কিন্তু আ তেমন কোনো প্রকল্প আমি দেখতেছি না যে বাংলা একাডেমি যদি বিজ্ঞান বিষয়ক কোনো প্রকল্প হাতে নেয়। যেমন আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আপনার আ ভাষা শহীদ গ্রন্থমালা প্রকল্প নামে একটা প্রকল্প ছিল বাংলা একাডেমির। তো এখানে অনেক সুন্দর কিছু বই ছিল। আপনার জামাল নজরুল ইসলাম স্যারের কৃষ্ণ বিবর ছিল। তারপর যেই বই পড়ে আমি জ্যোতির্বিজ্ঞানে আসছি, হ্যাঁ? সুব্রত বড়ুয়ার একটা বই ছিল 'সৌরজগৎ' নামে। তারপর হারুন রশিদ স্যারের 'মৌলিক কণা', তারপর আছে হচ্ছে আপনার মোহাম্মদ ইব্রাহিমের 'বৃষ্টি ও বজ্র', 'শিশু' নামে একটা উপন্যা আ 'শিশু' নামে একটা বই ছিল। ছোট বই বাট খুবই ইনফরমেটিভ, খুবই স্মুথলি লেখা। হ্যাঁ, বাংলা একাডেমি চাইলেই এরকম প্রকল্প হাতে নিতে পারে। কিন্তু এখন পর্যন্ত তারা কেন ওইভাবে আগাচ্ছে না এটা আমি আসলে ক্লিয়ার না। দেখি আমরা যদি হচ্ছে কি এই মানে এই জায়গা থেকে কিছু একটা করতে পারি। ঠিক আছে? আ তো ওভারঅল যদি বলি, বিজ্ঞান নিয়ে আমরা মানে বাংলা ভাষায় আমি এখন পর্যন্ত সবচেয়ে বড় যে সমস্যাগুলো দেখতেছি, হ্যাঁ? আ প্রচারের ক্ষেত্রে বিজ্ঞান প্রচারের ক্ষেত্রে আমরা কতটুকু সার্থক, এটা যদি আমি বলি, বাংলা ভাষায় রিসোর্স এরই অভাব আছে অনেক। তো সার্থকতা বলতে গেলে আমি সার্থকতাও তেমন কিছু পাই না। রিজনটা হচ্ছে সার্থকতা যে শুরুতে ডিফাইন করলাম যে মানুষ কতটুকু বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা করতে পারে, ওইটাও আমি খুব একটা পাই নাই। ঠিক আছে? আপনি যদি শহরের চিন্তা করেন তাহলে একরকম আপনি আ দেখবেন যে শহরের মানুষজন কিছুটা হয়তোবা চিন্তাভাবনা করতে পারে যে আচ্ছা ঠিক আছে, এটা এভাবে হচ্ছে, এটা এভাবে হচ্ছে। The কিন্তু waves আপনি being যখনই emitted গ্রামে যাবেন can be বা squashed মফস্বল or এলাকায় যাবেন, stretched along the যেটা হচ্ছে কিনা দেশের মেজরিটি অংশ, ঠিক আছে? সেইখানে বিজ্ঞানসম্মত চিন্তা বললে আসলে খুব একটা ভালো কিছু আমি আ পাই নাই। আচ্ছা, বিজ্ঞানসম্মত চিন্তা বলতে কি বুঝাচ্ছি সেটা যদি আমি একটু ক্লিয়ার করি যে সায়েন্টিফিক মেথোডোলজি ফলো করে। আপনি
একটা ধারণা করলেন যে হয়তোবা এটা এরকম। এরকম বলার পর দেন হচ্ছে এই ধারণাটাকে টেস্ট করে দেখতে হয়। যে ঠিক আছে আমি যেটা ধারণা করছি এই ধারণাটা সঠিক কিনা। তো ধারণাটাকে টেস্ট করার জন্য সে হয়তোবা সরেজমিনে যেয়ে সেখানে যেয়ে দেখবে যে আচ্ছা ঠিক আছে এটা আমি ধারণা করছিলাম, এটা সত্য বা এটা মিথ্যা। ঠিক আছে? এই যে চিন্তাটা করা, এই চিন্তাটাকে বলা হয় হচ্ছে সায়েন্টিফিক চিন্তাভাবনা করা। আমি Facebook এ যখন ঢুকি, Facebook এ ঢোকার পর আমি দেখি যে সে কোনো একটা জায়গায় কোনো একটা আ Facebook পোস্ট দেখছে। র‍্যান্ডম একটা পোস্ট দেখছে। পোস্ট দেখার পরে তার কাছে মনে হইলো যে আচ্ছা এভাবে কিভাবে করলো আমার সাথে? ঠিক আছে ভাই মানে এরকম কি? ওইটা একটা গুজব। ঠিক আছে? গুজব সে দেখে এরকম বলতেছে যে এটা কিভাবে হইলো? হ্যাঁ? তো সে শেয়ার করে দিছে। তো এই যে আ না জেনে তথ্য ভেরিফাই না করে সেটাকে শেয়ার করে দেওয়া সবার সাথে, হ্যাঁ? এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার সায়েন্টিফিক মেথোডোলজি কে ভঙ্গ করে। কারণ আপনি ফার্স্ট এ একটা ধারণা করছেন। ধারণা করার পর সেটাকে আপনি যাচাই-বাছাই না করে আপনি সেটা মানে সেটাকে সত্য বলে বিশ্বাস করে ফেলছেন। এটা সায়েন্টিফিক থিংকিং না। ঠিক আছে? বাট ম্যাথে আমি যখনই ঢুকতেছি Facebook এ বলি বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বলি, যখনই আমি ঢুকতেছি, তখন বাংলাদেশের মেক্সিমাম মানুষের চিন্তাভাবনাটা এভাবেই কাজ করতেছে। ঠিক আছে? সে যাচাই-বাছাইয়ের ওই স্টেপটা সময় সাপেক্ষ প্লাস টায়ারিং। তো ওইটাতে কেউ যেতে চাচ্ছে না। ঠিক আছে? তো এই যে চিন্তাভাবনাটা ডেভেলপ করতে পারে নাই আমাদের বইগুলো। এরকম না যে বিষয়টা এরকম না যে এটা জাস্ট আমাদের ওই যে আমরা বলি না যে আমাদের বাবা-মায়েদের মানে বয়সের ওনারা অনেক বেশি করে। এই জিনিসগুলো আসলে আমাদের বয়সীরাও করে। ঠিক আছে? এই জিনিসটা আমি আমি দেখছি। আমার সাথে পড়ে তারাও এগুলো করতেছে যে হয়তোবা কিছু একটা পাইছে দেন শেয়ার করে দিছে। দেন হচ্ছে সবার সাথে কথাবার্তা বলতেছে ওইটা নিয়ে। বাট তার ডিপ আইডিয়া নাই। সে ওইটা নিয়ে পড়ালেখাও করে নাই। সে কথা বলতেছে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় না যে আমাদের বইগুলো বা আমাদের বিজ্ঞান প্রচারের যে মাধ্যমগুলো বাংলা ভাষায়, তারা খুব একটা ভালো একটা আম আউটকাম আমাদেরকে দিতে পারছে। এইটা হচ্ছে গিয়ে আমার মতামত। আমি এতক্ষণ অনেক বকবক করে ফেলছি। আমার মতামতগুলো আমি বলছি। আপনারাও হচ্ছে গিয়ে এখন আপনাদের মতামত অবশ্যই রাখবেন। আমি হচ্ছে গিয়ে ওইটাই আশা করি। বিশেষ করে এখানে আমি হচ্ছে গিয়ে ইয়ামিন হামিদ ভাইকে দেখতেছি। ভাই হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন। ভাইও যদি হচ্ছে কিছু বলেন তো আমার 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 কাছে মনে হয় বেশ ভালো কিছু এই ইনপুট আমরা হচ্ছে এখানে পাবো। হ্যালো শরীয়ত, হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে ১ম এ বলতে দেওয়ার জন্য। আমি শুনছিলাম মানে খুব শোনা যাচ্ছে তো আমার কথা, রাইট? আই থিংক। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। রাইট, ওকে। আ আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে তোমার কথাগুলো শুনছিলাম। আমি আসলে আ এই যে বিজ্ঞান আ ১ম এ যে বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান আ প্রচার এই কথাটা যে বললে, মানে ক্লারিফাই করলে বিষয়টা সেটার জন্য ধন্যবাদ। আ বিজ্ঞানের যে প্রচার, সেটা একটা খুব মানে ইন্টারেস্টিং একটা গ্রে এরিয়া আসলে। তার কারণ আ যেমন ধরা যাক এভাবে করে যদি আমি বলি যে আ স্পোর্টস জার্নালিজম এর কথা যদি বলি, তাহলে একজন ক্রীড়াবিদ তারই কি উচিত বা তারই কি দায়িত্ব আ আ ক্রীড়া বা স্পোর্টস সম্পর্কে জার্নালিজম করা? নাকি একজন জার্নালিস্টের দায়িত্ব ক্রীড়া সম্পর্কে শিখে সেটার উপরে জার্নালিজম করা? এখানে একটা গ্রে এরিয়া কিন্তু আছে। এটা সব স্পেশালিটির ক্ষেত্রেই আছে। এটা মেডিকেল জার্নালিজম এর ক্ষেত্রে আছে। ডেফিনিটলি সায়েন্স জার্নালিজম এর ক্ষেত্রে আছে। তো ইদানিং আমি আমিও মানে আ আমার মেডিকেল পাস করার পরে বেসিক্যালি যখন আমি বায়োটেকনোলজিতে মাস্টার্স করলাম নর্থ সাউথ থেকে। তারপর থেকে আমি আসলে এই আ সায়েন্স কমিউনিকেশন বলি ইংরেজিতে, যে টার্মটা আসলে বিজ্ঞান প্রচার, আ সায়েন্স কমিউনিকেশন। তো কমিউনিকেশন টার্মটা আরো বেশি অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়, এবং আরো বেশি আ এটা একটা পার্সপেক্টিভ আছে বলে আমার কাছে মনে হয়। তার কারণ কমিউনিকেশনের আ একটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা ডায়ালগ সৃষ্টি করা বা দু দ্বিমুখী আ তথ্য প্রবাহ তৈরি করা। হ্যাঁ? যে আ জার্নালিজম বা প্রকাশনা বা প্রচার, সেটা একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, ইনফর্ম করা যে হ্যাঁ, ঠিক আছে। ধরা যাক একটা নতুন আবিষ্কার হয়েছে
এই বছর নোবেল প্রাইজ কারা পেলেন, তারা কিসের উপরে পেয়েছেন এই জিনিসটা জানা না। এটা একটা ইস্যু। আর কমিউনিকেশনের একটা ইস্যু হচ্ছে যে এনগেজমেন্ট তৈরি করা। অর্থাৎ হচ্ছে যে আম একটা বিষয়, একটা ইস্যু তৈরি হয়েছে যে জিনোম এডিটিং করা যায় এখন CRISPR জিনোম টেকনোলজি দিয়ে। এটার এথিক্যাল ইস্যু কি? এটা নিয়ে মানুষ কি মনে করে? এটা সাধারণ মানুষ কি মনে করে? একজন বিজ্ঞানী কি মনে করে? আ যারা ধর্ম পালন করেন, ধর্মীয় প্রেক্ষাপট থেকে তারা কি মনে করেন যে এটা কোনো অসুবিধা আছে কিনা? তো আ এই যে এনগেজমেন্টটা আমার মনে হচ্ছে কমিউনিকেশনের এটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু যে টু ওয়ে কমিউনিকেশন মানেই আসলে টু ওয়ে কমিউনিকেশন বেসিক্যালি ওটাই বোঝাচ্ছি। তো এই জিনিসটা নিয়ে আ আ ওয়েস্টার্ন বা পাশ্চাত্যের অনেকে এই জিনিসটা নিয়ে কাজ করছেন এবং এদের মধ্যে অনেকেই হচ্ছে যারা অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। যে তারা নিজেরা সায়েন্সে পড়াশোনা করেছেন। আ এবং হচ্ছে যে তারা এখন আ তারা নিজেরা বিজ্ঞান চর্চা করছেন এবং একই সাথে তারা তাদের যে এরিয়া, ধরা যাক কেউ বায়োসায়েন্স এ আছেন, বায়োলজিক্যাল সায়েন্স। আমি আমি যেহেতু বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড এর কাজে আমি বেশিরভাগ ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স এ যারা আছেন তাদের লেখাগুলি পড়ার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে তারা একজন সায়েন্টিস্ট হয়তো কোনো ইউনিভার্সিটিতে টেনিউর প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা কোনো একটা বায়োটেক কোম্পানিতে তারা হয়তো একটা কাজ করছেন এবং একই সাথে তারা তাদের যে বিষয়বস্তু সেটার উপরে তারা লেখালেখি করছেন। এবং এখনকার দিনে দেখা যাবে যে অনেক নামী ইউনিভার্সিটিগুলোই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, MIT, হার্ভার্ড তাদের প্রত্যেকেরই তাদের যে ওয়েবসাইট সেখানে একটা নিউজ পোর্টাল আছে। যেখানে হচ্ছে যে তারা যে বিষয়টা নিয়ে গবেষণা করছে, সেই জিনিসটা তারা সহজ ভাষায় যেন একজন যেকোনো মানুষের কাছে পৌঁছে দেয়া যায়, ওইভাবে করে তারা নন সায়েন্টিফিক টার্ম এ তাদের জিনিসগুলোকে প্রকাশ করার চেষ্টা করেন। এছাড়াও আরো অনেক কিছু আছে যেমন পডকাস্ট আছে, নিউজ লেটার আছে। আমি যেমন অনেক আ আ প্রতিষ্ঠানের নিউজ লেটারে সাবস্ক্রাইব করে রেখেছি। ইমেইল দিলেই ফ্রি সাবস্ক্রিপশন। তারা প্রতি মাসে বা প্রতি ২ মাসে তাদের যে আপডেট গুলো সেগুলো কিন্তু তারা পাঠায়। আমি গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটের আপডেট পাই, আ কিয়োটো ইউনিভার্সিটির আপডেট পাই এবং খুব চমৎকার সংবাদ আমি সেখান থেকে পাই। এছাড়াও পডকাস্ট আছে অনেক রকম যেমন স্টেম সেল এর পডকাস্ট আছে বা বিয়ন্ড বায়োটেক নামে একটা পডকাস্ট আমি ফলো করি। এ ধরনের অনেক আছে। তো আমার মনে হয় যে বাংলাদেশে আমি খুব আশাবাদী যে এই জিনিসটা যে শুরু হচ্ছে এবং স্পেশালি ট্যাকিয়নকে অনেক বেশি ধন্যবাদ যে তারা আ একটা ব্রড সেন্স এ যে বিজ্ঞান চর্চাটাকে সামনে নিয়ে আসছে, এটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করছি। এবং আসলে আমরা যারা আমি ধরে নিচ্ছি যে এখানে যারা আড্ডায় অংশ নিচ্ছে তারা প্রত্যেকেই বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান চর্চার সাথে জড়িত। এটা আমাদের একটা রেসপনসিবিলিটি কিন্তু। এখানে একটা ছোট একটা কথা বলি আমি আমার কথাটা শেষ করব। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা পডকাস্ট করছিলাম। আ আ ওখানে আমার অতিথি ছিলেন হাসানুজ্জামান শ্যামল। ও একটা বই লেখালেখি করেছে। নটরডেম কলেজে আমরা একসাথেই ছিলাম। তো ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে, "বিজ্ঞানে কেন লিখছো? মানে লেখার কারণটা কি? বা ও ভিডিও করে এটা কেন করছো তুমি?" তো আমাকে একটা সরি আমাকে একটা মজার কথা বলেছিল। সেটা হচ্ছে যে বিজ্ঞানী সম্পর্কে মানুষের খুব একটা stereotype চিন্তা থাকে। সেই চিন্তাটা হচ্ছে এরকম যে, তারা মনে করে যে একজন বিজ্ঞানী হবেন নিভৃতচারী, একটু আলাভোলা টাইপের, হ্যাঁ? ভুলোমনা টাইপের, তারা ভুলে যাবেন। তারা সহজে মানুষের সাথে মিশবেন না। কিছুটা অ্যান্টি সোশ্যাল বলা যেতে পারে বা ইন্ট্রোভার্ট। একজন সায়েন্টিস্ট এরকম হবেন, হ্যাঁ? এবং এই জিনিসটা গ্লোরিফাই করা হচ্ছে এবং সায়েন্স কমিউনিটিতেও এটা প্রচলিত এবং অ্যাকসেপ্টেড যে হ্যাঁ, উনি খুব বড় মাপের একজন সায়েন্টিস্ট। উনি খুব একটা মানুষের সাথে মেশেন না। এই জিনিসটা। তো সেখান থেকে আসলে এই যে obstacle টা যে বিজ্ঞান যে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ বিজ্ঞানের আল্টিমেটলি উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের জন্য কিছু একটা করা। আজকে আমরা যে আলো জ্বালিয়ে বসে আছি এখান থেকে শুরু করে যে আ করোনা ভাইরাসের যে কোভিড ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। সবই আবিষ্কার হচ্ছে ল্যাবে, হ্যাঁ? এবং সেখানে ডেফিনিটলি সবার অ্যাক্সেস ছিল না। কিন্তু সেই জিনিসটা মানুষের ঘরে আসছে। সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছেছে। তো আ আল্টিমেটলি বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান এই আগামী দশকের দিকে বা এখন থেকে হবে, সেটা হচ্ছে যে বিজ্ঞানকে কমিউনিকেট করা। অর্থাৎ মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের কাছে ফিডব্যাক নিয়ে যে তারাও কি মনে করে যে এই জিনিসটা সম্পর্কে আমরা মানে এক পেজে আছি কিনা, সেম পেজে আছি কিনা।
তো আ সেটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু এখন আমরা অনেক অ্যাডভান্স, এই যে একটা মিটিং হচ্ছে, আমি ইংল্যান্ডে এখানে বসে আ জয়েন করছি। সো কমিউনিকেশন অনেক ইজিয়ার হচ্ছে ইনফরমেশন টেকনোলজির কারণে। কাজেই ওভারঅল কমিউনিকেশন যেহেতু ইজিয়ার হয়েছে, বিজ্ঞানের কমিউনিকেশনও আ ভবিষ্যতে আরো সহজলভ্য হবে এবং মানুষ এটা নিয়ে এনগেজড হবে। এখন সব বিষয় নিয়েই মানুষ এনগেজড হয়। সমাজ নিয়ে হয়, অর্থনীতি হয়, রাজনীতি নিয়ে হয়। তো আমি বিজ্ঞানের লোক না বলে আমি বিজ্ঞান নিয়ে কথা বলব না, এরকমটা হবে না। মানুষ বিজ্ঞান নিয়ে কথা বলবে। মানুষ ডেফিনিটলি তাদের মতামত প্রকাশ করবে যে, হ্যাঁ, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, এরকম। এটাই। থ্যাংক ইউ শরীফুল্লাহ। অনেক ধন্যবাদ ইয়ামিন ভাইকে। আ আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়েই কাজ করতেছি যে ধীরে, ধীরে কিভাবে এই বিষয়গুলো ইমপ্রুভ করা যায় বাংলা ভাষায়। প্লাস হচ্ছে আ বাংলাতে তো obviously আমরা দেখতেছি যে রিসোর্স এর কম মানে রিসোর্স অবশ্যই কম। সাথে হচ্ছে এই যে টপিক গুলো এগুলো। তো ধীরে, ধীরে আশা করি যে বাংলা ভাষায় যেহেতু কাজ শুরু হয়েছে শুধু টেকেও না আরো অনেকগুলোই আ কমিউনিটি কাজ করতেছে। সরকারি, বেসরকারি অনেক কমিউনিটি আছে। আশা করি এগুলো আমরা দ্রুতই আ ফিল আপ করতে পারবো। প্লাস আ অনেকেই হচ্ছে এখন পাঠক আছে যারা হচ্ছে এগুলো খুঁজে, খুঁজে বের করে। সো হ্যাঁ, মানুষের আগ্রহ থাকলে এই জিনিসগুলো খুব দ্রুতই হয়ে যাবে আমি আশা করি। আচ্ছা আপনাদের মধ্যে থেকে যদি হচ্ছে কেউ কথা বলতে চান আরো আপনার অথবা হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে তাহলেও হচ্ছে বলতে পারেন। আমাদের কাছে খুব সম্ভবত আর ১০ মিনিট সময় আছে। তো তার মধ্যেই আশা করি আমরা শেষ করব। তো আপনাদের মধ্য থেকে যদি কেউ কোনো কথা বলতে চান বা হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। হ্যাঁ, নুসরাত জাহান। জি, আপনি বললেন যে মানে বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চার যে রিসোর্সেস গুলা মানে ওগুলা খুবই লিমিটেড। তো আমরা কিভাবে মানে অন্য ভাষায় হোক যে সেটা আপনি কিভাবে এক্সপ্লোর করছেন? আচ্ছা, বাংলা ভাষায় লিমিটেড এই সেন্সে আচ্ছা এখানে ২ টা ব্যাপার আসছে। একটা হচ্ছে যে ইংরেজি ভাষায় লিমিটেশনটা কম। মানে তারা আরেকটু বড় এরিয়া কভার করছে। হ্যাঁ? এই ইংরেজিতে এরকম অনেক টপিক আছে যেগুলো বাংলা ভাষায় এখন পর্যন্ত কোনো বই লেখাই হয় নাই। তো ইংরেজি ভাষার এরিয়াটা আরো ব্রড তাদের টপিকটা। এটা একটা ব্যাপার। 2nd ব্যাপারটা হচ্ছে যে তারা তাদের লাইক আমি যদি বলি যে বাংলাদেশে পার্টিকেল অ্যাক্সেলারেটর এর উপরে একটা বেশ ভালো বই লেখা হইছে। এখন এটা পড়ে কেউ ইন্টারেস্টেড হইছে। হওয়ার পরে সে দেখতে পেল যে দেশের মধ্যে পার্টিকেল অ্যাক্সেলারেটর নাই। তো তাকে এখন বাইরে চলে যাইতে হবে। আমেরিকার ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা সেইম না। আমেরিকাতে কেউ যদি পার্টিকেল অ্যাক্সেলারেটর এর উপর একটা পপ সায়েন্স এর বই পড়ে, সে যদি ওইটার উপরে অনেক ইন্টারেস্টেড হয়, দেন তাকে কিন্তু হচ্ছে গিয়ে আ মানে তাকে কিন্তু হচ্ছে গিয়ে কষ্ট করে টাকা-পয়সা খরচ করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগতেছে না। সে সেখানেই পাচ্ছে। তো এই যে একটা সীমাবদ্ধতাটা তৈরি মানে হয়ে যায়, এইটার কথা হচ্ছে গিয়ে আমি বেসিক্যালি বলতেছিলাম যে অন্যান্য ভাষায় আ বি আ এই বিষয়গুলো একটু মানে সীমাবদ্ধতাটা হচ্ছে বাংলা ভাষার তুলনায় একটু কম হইছে। আর বাংলা ভাষায় এই জিনিসগুলো করা জরুরি। হ্যাঁ? মানে ভালো অনুবাদ হোক অথবা হচ্ছে গিয়ে মৌলিক মানে গ্রন্থই হোক। এই বিষয়গুলো বাংলা ভাষায় করা জরুরি। রিজনটা হচ্ছে যে আমরা যখন ভাবি, তখন মূলত বাংলা ভাষাতেই ভাবি। আমাদের মস্তিষ্ক যখন ভাবে বাংলা ভাষা বলতে আমি ইন জেনারেল মাতৃভাষা বুঝাচ্ছি। তো আপনি যখন ভাববেন তখন মাতৃভাষায় ভাববেন আপনি। তো যদি ইংরেজিতে থাকে তাহলে যেটা হয় যে আপনি ইংরেজিতে একটা বই পড়তেছেন, তখন আপনার ব্রেইন ফার্স্ট এ ইংরেজি থেকে আপনার মাতৃভাষায় ট্রান্সলেট করবে, দেন আপনি সেটা বুঝবেন। এখন ট্রান্সলেট করতে, করতে আপনি যদি পরের বাক্যে চলে যান, তখন ওই যে একটা ইনটুইশন ডেভেলপ করার জন্য বা একটা প্রশ্ন মাথায় আসার জন্য যে সময়টা প্রয়োজন, সেটা আসে না। সে সময়টা থাকে না। তো একটা বিদেশি মানে বই পড়া মাতৃভাষায় বই পড়ার তুলনায় একটু কম এফিশিয়েন্ট। এখন যেহেতু আমাদের কাছে রিসোর্স নাই, বাংলা ভাষায় রিসোর্স নাই, যতদিন পর্যন্ত আমাদের মাতৃভাষায় রিসোর্স তৈরি হচ্ছে না, ততদিন পর্যন্ত অবশ্যই আমাদেরকে বিদেশি বই পড়তে হবে। তাই না? এখন এই জায়গাতে হচ্ছে গিয়ে আমাদের হেল্প দরকার যে যারা বিদেশি বই পড়তেছে, আমরা আশা করতেছি যে তারা পরবর্তীতে ওই যে যেই জায়গায় তারা ঘাটতি ফিল করছে যে আমি এই, এই বইটা আমার দরকার ছিল কিন্তু বাংলা ভাষায় আমি ভালো বই পাই নাই। তো সেই জায়গাতে সে হচ্ছে সেই ঘাটতিটা পূরণ করতে পারবে। এটা হচ্ছে গিয়ে আমরা এক্সপেক্ট করতেছি। ওকে, আ আর কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ফলো আপ কোয়েশ্চেন?
আচ্ছা, কোনো ফলো আপ কোশ্চেন যদি না থাকে, হ্যাঁ, ইয়ামিন হামিদ ভাই। হ্যাঁ, আমার একটা একটি প্রশ্ন আছে ট্যাকিয়নের প্রতি ইন জেনারেল বা এখানে যারা উপস্থিত আছে আচ্ছা, তাদের সবার প্রতি। সেটা হচ্ছে যে আম লেখালেখি হোক বা যেটাই হোক বা কমিউনিকেশন স্কিল, এটাকে একটা স্কিল যদি আমি ধরি, যে রাইটিং স্কিল বা কমিউনিকেশন একটা স্কিল, সেক্ষেত্রে ট্যাকিয়ন এরকম কোনো উদ্যোগ সামনে থাকবে কিনা যে হাউ টু বি আ রাইটার বা হাউ টু বি আ সায়েন্স কমিউনিকেটর এরকম কোনো একটা ওয়ার্কশপ অর্গানাইজ করা। যেহেতু আ এখন অনেকে আছে লিখছেন এবং এটা এই বিষয়ে কথা বলতে আগ্রহী। আমি নিজেও আগ্রহী এই বিষয়টা নিয়ে কথা বলতে বা ভবিষ্যতে যদি কোনো ওয়ার্কশপ হয় সেখানে আ ফ্যাসিলিটেটর হিসেবে আ আ অংশগ্রহণ করতে। তার কারণ আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন বিভিন্ন মেডিকেল স্টুডেন্ট অর্গানাইজেশনে এই বিষয়টার উপরে আমি কথা বলেছি। মানে কমিউনিকেশন স্কিল এর উপরে বা লিডারশিপ স্কিল এই জিনিসগুলো নিয়ে কথা বলেছি। কাজেই ট্যাকিয়নের যদি ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা থাকে, আমি এটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করব। এবং আমার মনে হয় যে ট্যাকিয়ন এই জায়গাটাতে একটা রোল প্লে করতে পারে। অবশ্যই ভাই, এটা এটা প্রশ্ন আমরা প্লাস হচ্ছে সাজেশন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা আমরা মাথায় অবশ্যই রাখলাম। আর এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকটা আমাদের ওয়ার্কশপ ছিল। আমাদের কয়েকজন ডেডিকেটেড রাইটার থাকে ম্যাগাজিনের জন্য যারা লিখে। তো তাদেরকে আসলে ক্লোজড একটা ওয়ার্কশপ হচ্ছে শ্যামল ভাই নিছিলেন গত বছর। আমরা আশা করি যে আমরা ওপেনও একটা করব। তখন অবশ্যই হচ্ছে গিয়ে আমরা আপনার সাজেশনটা মাথায় রাখবো। প্লাস আর ওভারঅল ব্যাপারটা আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায় সেটা নিয়েও হচ্ছে গিয়ে আমরা ভাবতেছি। ম্যাগাজিন নিয়েও আমাদের কিছু প্ল্যানিং এখনো আছে। বিশেষ করে ওই যে অনেকে বলতেছিল যে ম্যাগাজিনটা আমাদের খুবই ইনকনসিস্টেন্টলি আসে। অর্থাৎ আ মানে ২ মাসিক মানে আ দ্বিমাসিক ম্যাগাজিন যদি হয় তো ২ মাস পর, পর আমরা আনতে পারি না। এটা এই এটা একটা ব্যাপার আছে। আশা করি ওই জিনিসটা এখন আমরা কাটিয়ে তুলতে পারবো যেহেতু আমাদের ম্যাগাজিনটা বেসিক্যালি অনলাইন। তো এখন যেহেতু মানুষ আসলে অফলাইন ম্যাগাজিনের তুলনায় বা একটা লিখিত জিনিস আ সে হয়তোবা কোত্থেকে যেয়ে আনবে। প্লাস খরচ একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পার্সেল এর একটা ব্যাপার আছে। এই বিষয়গুলো বেশ হ্যাসেলফুল। আমরা চাচ্ছিলাম যে পুরো বিষয়টাকে অনলাইনে নিয়ে যেতে। তো অনলাইনে আশা করি আমরা জানুয়ারি মাসের লাস্টেই একটা নতুন ম্যাগাজিন পাবো আশা করি। তো ঐটার জন্য যদি হচ্ছে আপনারা কেউ লিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে আ আপনাদেরকে অবশ্যই স্বাগতম জানাবো এবং যদি কোন সাজেশনের প্রয়োজন হয় তাহলেও হচ্ছে আমাদের কাছে আ কিছু নোটস ছিল আমরা ওটা শেয়ার করার ট্রাই করব। প্লাস আমরা চেষ্টা করব যে ওই যে ইয়ামিন হামিদ ভাই যে সাজেশনটা দিল, আমরা ওইটা নিয়ে দ্রুত কাজ করার। ঠিক আছে? তো আ আমার এতটুকু বলার ছিল। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা ট্যাকিয়ন এর প্রতি যদি ইন জেনারেল কোনো সাজেশন থাকে, যেহেতু আজকে আমরা মানে অনেক বছর পর সুযোগ হইছে আসলে। আমরা জেনারেলি বিজ্ঞান আড্ডাটা এভাবে করতে পারি না। কারণ আমরা আসলে অন্যান্য জিনিস নিয়ে এত বেশি স্ট্রাকচার ফলো করতে যাই যে মাসিক যে একটা আড্ডা দিব ওটা হয়ে ওঠা হয় না। তবে আশা করি নেক্সট থেকে আমরা এই জিনিসটা কন্টিনিউ করতে পারব। তো ইন জেনারেল যদি ট্যাকিয়ন এর প্রতি কোনো সাজেশন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আচ্ছা, শরীয়ত ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ওকে। তো আমি হচ্ছে টেকে নিয়ে কিছু বলার ছিল। তো আমি অনেকদিন ধরে চিন্তা করেছি যে এগুলো হচ্ছে আপনাকে বলবো বা হচ্ছে ইমেইলে জানাবো। বাট এখন যেহেতু একটু সুযোগ পেয়েছি একটু মুখে বলি। সেটা হচ্ছে যে টেকনিক্যালি কিন্তু আসলে মানে অনেক কিছুই ডেভেলপ করা যায় এবং এটা কিন্তু মানে কন্টিনিউয়াসলি ডেভেলপ হবে। আমাদের ম্যাগাজিন থেকে শুরু করে কনটেন্ট বা ফেসবুকে বিভিন্ন কনটেস্ট থেকে। সো লাইক মানে অনেক কিছু আছে। কিন্তু একটা বিষয় যেটা অনেক গ্যাপ সেটা হচ্ছে যে টেকনিক্যাল কিন্তু ওই সেইভাবে প্রচার প্রসারটা হচ্ছে না। মানে যদি বলি মার্কেটিংটা হচ্ছে না। বিকজ আ এত মানে একটা কোয়ালিটিফুল একটা গ্রুপ বা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা মানে টেকনিক্যাল কনটেন্ট গুলো পড়লে বোঝা যায় আপনারা যেভাবে কাজ করেন, যে ডেডিকেশন দিয়ে থাকেন। তো বাংলাদেশের মানুষ কিন্তু আসলে প্রপার ধারণা পায় না। এইজন্য হচ্ছে সবাই হচ্ছে ভুল লাইনে চলে যায় বা বিজ্ঞানকে বা বিজ্ঞান চর্চাটাকে হচ্ছে ভুল যেভাবে একটা ধারণ করে, এটা কিন্তু টেকনিক থেকে আমরা সঠিকটা শিখতে পারছি। ইভেন আমি হচ্ছে নিজের একটা উদাহরণ। আগে আমি বিজ্ঞানকে যা মনে করতাম, টেকনিক আসার পর থেকে কিন্তু আমার চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়েছে।
সো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমরা যদি টেক-ইউনকে সবার মাঝে প্রচারটা করতে পারতাম, তাহলে আমার মতো যারা ওরকম চিন্তা করে তারা সবাই আসলে সঠিক লাইনে বিজ্ঞান চর্চা করতো এবং যারা একটা স্বপ্ন দেখে যে বড় হয়ে গবেষক হবে, তারা একটা সঠিক ধারণা পেত। তো এটা নিয়ে আপনারা বা আমরা সবাই কি চিন্তা করতে পারি? একটু চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, প্রচারণা নিয়ে কথা বলতে গেলে আসলে আ আমরা গত ২ বছর ধরে অনেক কাজ করার চেষ্টা করছি। বাট প্রত্যেকবারই আমরা হচ্ছে গিয়ে বলতে গেলে ফেইল করছি। এর রিজন হয়তোবা আ কিছু ব্যাপার আছে যে আমাদের অডিয়েন্স এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ? যে আমরা বা আমাদের কনটেন্ট এর যে আ সাবজেক্ট সেটা হচ্ছে আমরা যখনই কাজ করি তখন আমাদের কনটেন্ট গুলো হয় যে খুবই লাইক অ্যাকচুয়ালি আ কি বলে? আপনি পড়তে গেলে দেখবেন যে এগুলি অ্যাকচুয়ালি সায়েন্স এর টপিক। ঠিক আছে? এগুলো হয়তোবা কোনো একটা ফ্যাক্ট না বা একটা মিম পোস্ট না বা একটা মানি ১-২ লাইন আপনি ইয়ে করছেন ওরকম না ব্যাপারটা। হ্যাঁ? এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষ আসলে Facebook স্ক্রল করতে গেলে কোনো বড় লেখা তো পড়তে সে ইচ্ছুক হয় না। এটা স্বাভাবিক যে কারো ক্ষেত্রে যে সে মাত্র ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে কার ইচ্ছা হয় যে সে মানে ১০-২০ আ আ পেইজের একটা জিনিস পড়বে। এটা তার অবশ্যই ভালো লাগবে না। তো ফেসবুকে আসলে বিজ্ঞান চর্চা করাটা আ মানে বিজ্ঞান প্রচার করাটা এটা বেশ টাফ একটা জিনিস। বিশেষ করে সেটা যদি লিখিত মাধ্যম হয়। ভিডিও দিলে তাও কিছুটা আমরা ইয়ে পেতে পারি যে ঠিক আছে আমরা হচ্ছে কিছুটা মানুষের কাছে রিচ করতে পারতেছি। বাট লেখা দিলে আসলে সেটা রিচ করাটা অনেক টাফ। এখন ট্যাকিওন এই কারণে হচ্ছে কিছু ভিডিও কনটেন্ট নিয়েও কাজ করতেছে। আপনারা দেখছেন অলরেডি যে আমাদের রিসেন্টলি ৩ টা ভিডিও বের হইছে এবং ৩ টা ভিডিওতে বেশ ভালো কিছু আমরা সাড়া পাইছি। এবং আশা করতেছি যে আমরা এই সেগুলো কন্টিনিউ করতে পারবো। আমাদের যেহেতু একাডেমিক টিম আছে একটা, তারা হচ্ছে গিয়ে এগুলো নিয়ে রিসার্চ করতেছে যে আ কিভাবে স্ক্রিপ্ট গুলো লিখলে আরো ইজিয়ার হয় বা প্রয়োজনীয় টপিক গুলো কি যেগুলো নিয়ে আসলে কাজ করা যেতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ অলরেডি করতেছি। এখন সমস্যাটা হচ্ছে যে অডিয়েন্সের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার একটা জিনিস ভাল লাগছে। এই ধরনের টপিকের ক্ষেত্রে, হ্যাঁ? আমার একটা জিনিস ভাল লাগছে। আমি ফিল করি যে ট্যাকিওনের এই জিনিসটা জানা দরকার। মানুষের মানে জানানো দরকার। তাহলে তার উচিত যে সেটা তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ এর সাথে শেয়ার করা যে, "ঠিক আছে আমি এই জিনিসটা জানছি। এই জিনিসটা ইন্টারেস্টিং। তুমি দেখো মানে দেখতে পারো।" তো এইটা আসলে মানুষ অতটা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমি দেখছি যে খুব একটা সে ফিল করে না যে এই জিনিসটা আমি শেয়ার করি মানুষের সাথে। অন্যদিকে কেউ যদি একটা মিম শেয়ার করে, সেটা ঠিক আছে একটা মিম শেয়ার করে। তো ওই জিনিসটা খুব ইজিলি শেয়ার হয়ে যায়। হ্যাঁ? এখন আ আমি আসলে এই জিনিসটার গুরুত্ব ওভাবে বুঝি না যে মানে এক লাইনে একটা সায়েন্স আমি শিখে কি করব? যেমন আ কিছুদিন আগে হচ্ছে গিয়ে আমাদের উইন্টার সলস্টিস গেল মোস্ট প্রবাবলি উইন্টার অর সামার। হ্যাঁ? তো মানে বছরের সবচেয়ে বড় আ ইয়ে ছিল। মানে সবচেয়ে বড় রাত ছিল। তো এইটা হচ্ছে গিয়ে একটা ফ্যাক্ট যে আজকে হচ্ছে গিয়ে বছরের সবচেয়ে বড় রাত। ওকে ঠিক আছে। এখন এইটা আমি জানলাম। ফ্যাক্টটা জানলাম। বাট এই ফ্যাক্টটা জেনে আমি এখন কি করব? এই ফ্যাক্টটা জেনে এখন আমার লিটারেলি আর কিছু নাই। এইটা আমি সায়েন্স কখন বলব? যখন হচ্ছে গিয়ে আমি এটা জানলাম যে আজকে সবচেয়ে বড় দিন মানে সবচেয়ে বড় রাত। কেন রাত? আজকে সবচেয়ে বড় রাত কেন? এবং এই সবচেয়ে বড় রাত হওয়ার প্রভাবটা কি হতে পারে? এইটা যখন আমি জানতেছি তখন আমি বলব যে ঠিক আছে আজকে আমি কিছু একটা শিখছি, কিছু একটা জানছি। ঠিক আছে? সমস্যা হচ্ছে যে মানে আমাদের দেশের যে অডিয়েন্সটা তারা বেসিক্যালি ওই একটা লাইনটাই হচ্ছে প্রেফার করে যে আজকে সবচেয়ে বড় রাত এটাই সে প্রেফার করে। বাট সে কষ্ট করে আরো যে ৩-৪ লাইন যে পড়লে সে অ্যাকচুয়ালি একটা জিনিস শিখতে পারত সেটা সে প্রেফার করে না। এটা একটা অলসতা আমি বলি। হ্যাঁ? যে আমাদের এটা আসলে সবারই অলসতা হয়ে গেছে। এখন Facebook এ তো আসলে কেউ করতে আসে না। এইটার জন্যই হচ্ছে গিয়ে আমরা ম্যাগাজিনটা রাখছিলাম যে কেউ হয়তোবা পিডিএফ খুলে একটু হলেও তো পড়বে। তারপর আমাদের ব্লগ যারা পড়ে, যাদের হচ্ছে ব্লগ পড়ার অভ্যাস আছে তারা ওয়েবসাইটে ঢুকে একটু টুকিটাকি হলেও তো মানে পড়ে দেখবে। বা ভিডিও অনেকেই দেখে Facebook এ। সো ভিডিও দেখলে কিছুটা তো সে শিখবে। তো আমরা এই কারণে হচ্ছে ওই জায়গাতে ফোকাস করতেছি। টাইম লাগবে। প্লাস অ্যাকচুয়ালি অডিয়েন্স এর সাপোর্ট লাগে। অডিয়েন্স এর মানে প্রয়োজন হয় যে এটা আমার অর্গানাইজেশন। আমি এই অর্গানাইজেশনটাকে ওন করি, পছন্দ করি, ভাল লাগে এদের কাজকর্ম। তা আমি আমার ফ্যামিলিকে জানাই। আমি আমার হচ্ছে ফ্রেন্ডস দেরকে জানাই। আমি আমার আ যে ক্লাসমেট আছে তাদেরকে সাথে শেয়ার করি যে এটা নিয়ে তো এরকম হয়। যে কিছু একটা মানে দেখো যে তোমাদের মানে ভাল লাগে কিনা। ওই জিনিসটা আসলে সাপোর্টটা দরকার যেটা আমরা খুব একটা পাই না।
এটা দুঃখজনক। তবে আ এই জিনিসটা নিয়ে আমাদের সামনে কাজ করার চিন্তাভাবনা আছে। আমরা অলরেডি কিছু প্ল্যান হাতে নিছি। দেখা যাক যে সেটা আ ২৫ এর মধ্যে কতটুকু কার্যকর হয়। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন আ না থাকে তাহলে আজকে আমরা এখানে আজকের আ বিজ্ঞান আড্ডা শেষ করব। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। আর সামনে আমরা যখন আবার বিজ্ঞান আড্ডা করব তখন সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ করব। আর আমাদের যে কনটেন্ট গুলো আছে আমরা চেষ্টা করি কনটেন্ট এর কোয়ালিটি মেইনটেইন করার জন্য rather than the quantity. সো আমাদের কোয়ালিটি গুলো কিভাবে মেইনটেইন করা যায় প্লাস একটা কনসিস্টেন্সি কিভাবে মেইনটেইন করা যায় এগুলো নিয়ে আপনাদের সাজেশন প্লাস হচ্ছে আপনাদের যদি কোন প্রকারের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই হচ্ছে এটাতে খুবই হ্যাপি ফিল করব আপনাদের সাথে আপনাদেরকে যদি আমরা ইনক্লুড করতে পারি। তো এই বলে আজকে আব আ আমরা আজকের বিজ্ঞান আড্ডা শেষ করছি।